শ্রদ্ধেয় ভজনানন্দজি মহারাজ, অন্যান্য উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং ভক্তবৃন্দ, আমরা একটি নতুন প্রকল্প বলতে পারি যে ব্রহ্মচারী তাঁরা এমন সুন্দরভাবে রাজা মহারাজের জীবন, বাণী, কর্ম এবং ঠাকুর মা স্বামীজি তাদের সঙ্গে তাঁদের যে সম্পর্ক রাজা মহারাজের, এটিকে অতি অপূর্বভাবে বিশ্লেষণ করেছেন, অনুধ্যান করেছেন। যেন একটা আমরা এই জগতের মধ্যে ছিলাম না, আমরা যেন আর একটা রাজ্যে পৌঁছে গিয়েছিলাম। এটাকেই বলে যে সাধারণত ঠাকুর মা স্বামীজি মহারাজ ঈশ্বরকোটি এরা সাধারণত এই জাগতিক আমরা যে লেভেলে থাকি সেই লেভেলে তাঁরা থাকেন না। তাঁরা থাকেন সাধারণত কারণ দেহে, সূক্ষ্ম শরীরে কখনো বা কারণ দেহে, স্থূল শরীরে খুব কমই অল্প স্বল্প নেমে আসেন। আমার একটা ঘটনা মনে পড়ছে, 1941 তখন রবীন্দ্রনাথ ছিলেন। রবীন্দ্রনাথ তিনি যেহেতু 41 পর্যন্ত ছিলেন, তার পক্ষে ভারতবর্ষে সেই সময়ে যত সব মুভমেন্ট হচ্ছিল সেগুলো দেখার সৌভাগ্য হয়েছিল। সেই সময়ে কয়েকটি মুভমেন্ট হয়েছিল। স্বামীজি বেলুড় মঠে একটা মুভমেন্ট, রামকৃষ্ণ মুভমেন্ট করছিলেন, গান্ধীজি ওয়ার্ধাতে একটা মুভমেন্ট করেছেন, অরবিন্দ পণ্ডিচেরিতে মুভমেন্ট করেছেন, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে মুভমেন্ট করেছেন। এবং রবীন্দ্রনাথই বলেছেন যে আমরা সাধারণত আমাদের যে চিন্তার প্রজেক্টের ওপর, পরিকল্পনাটার ওপর জোর দিয়েছি, কিন্তু স্বামী বিবেকানন্দ তা করেননি। তিনি জোর দিয়েছেন অন্য দুটির ওপর, সেটি কি? চিন্তার উপর, থট কারেন্টস। তিনি ক্রমাগত যত তত্ত্ব, যত চিন্তা আছে সেগুলি সব ওই ঢেলে দিয়ে গেছেন ওই শর্ট স্প্যান অফ লাইনে। আর আরেকটি কাজ করেছেন যে সম্প্রদায়, অর্থাৎ নেক্সট জেনারেশন কিভাবে তৈরি হবে সেইটির ওপর তিনি জোর দিয়েছেন। যার ফলে আমরা আমাদের এই কথামৃত থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত আমরা এই আলোচনা করার সুযোগ পেয়েছি, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি অপূর্ব জিনিস আছে, সেটা হলো ভাব সংশুদ্ধি। অর্থাৎ আমি যাই বলি না কেন, আমি যে কাজই করি না কেন, আমি যেটাই প্রজেক্ট নিই না কেন, এটাকে আমাকে জাস্টিফাই করতে হবে, কারণ আমাদের হিস্টোরিক্যাল রেকর্ড আছে, ঐতিহাসিক সততা আছে, শুধু সেখানে আমাকে ফেস করতে হবে। সুতরাং এই এত বড় একটা জিনিস স্বামীজি আমাদের দিয়ে গেছেন, ঐতিহাসিক সততা। দ্বিতীয়টি যেটি হলো সেটি হচ্ছে নতুন ব্রহ্মচারী। স্বামীজি চেয়েছিলেন যে চয়েসেস বেস্ট অ্যান্ড পিওরেস্ট, চয়েসেস বেস্ট অ্যান্ড পিওরেস্ট। তাই সেই ঠাকুর মা স্বামীজি মহারাজ ওদের সেই আহ্বানে আজ সোনার টুকরো ছেলেরা এখানে আসছে। তারা এসে এখানে নিজেদের জীবন দিয়ে, নিজেদের চরিত্র দিয়ে তারা সংঘকে তৈরি করে নিয়েছে। আমাদের সঙ্গে যেমন ভাব সংশুদ্ধি আছে, তেমনি আমাদের সঙ্গে যোগদান করতে হলে তিনটি জিনিস চাই। প্রথম হচ্ছে নারী জাতিতে মাতৃবুদ্ধি, এটি চাই। না হলে তুমি যদি সেটা না পারো সাধনা হিসেবে নিতে, তুমি এর সঙ্গে সাধু ব্রহ্মচারী রূপে যোগদান করো না। দ্বিতীয় হচ্ছে তোমার কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, ব্যক্তিগত সম্পত্তির তুমি কোনো অধিকারী হবে না, তাহলে তোমার কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকলো না। আর থার্ড যেটি
সব থেকে বড় প্রয়োজন, কারণ এ দুটি অনেক সম্প্রদায়ের আছে, কিন্তু যে থার্ড সেটি হচ্ছে আমাদের ইউনিক কন্ট্রিবিউশন, কোনো পার্সোনাল অ্যাম্বিশন থাকা চলবে না। যারই পার্সোনাল অ্যাম্বিশন থাকবে তাকে কষ্ট পেতেই হবে। এই তিনটি যদি বাদ দিলে তবে আমাদের এই সঙ্গে সে স্থান পাবে। এই যারা এসে সঙ্গে যোগ দিয়েছেন, যোগ দিয়ে দিয়ে তার সোনার টুকরো সব ছেলেরা আসেন এবং তারা আজকে এই সঙ্গের এই ব্যাপ্তি, আমরা সারদামঠ, ভাবপ্রচার পরিষদ, যুব মহামণ্ডল, আমাদের দীক্ষিত ভক্ত, আমাদের অন্যান্য দেশ বিদেশ, জাতি ধর্ম নির্বিশেষে সব জায়গাতে আমাদের ভক্তরা রয়েছেন, আমাদের সাধকরা রয়েছেন, তারা তাদের জীবন দিয়ে তারা এই ভাবটাকে পরিপুষ্ট করে রেখেছেন। সুতরাং এটিই হচ্ছে আমাদের সবথেকে বড় জিনিস। আমরা যদি কথামৃতটি পড়তে যাই তাহলে আমরা দেখতে পাব কথামৃত রেকর্ড করেছেন মাস্টারমশাই। যখন মাস্টারমশাই রেকর্ড করছেন তখন তাই তো চেনেন না, তিনি দেখছেন একটা মানে ভাব পাগলা মানুষ। সেই ভাব পাগলা মানুষের ছবিটা তিনি কীভাবে রেকর্ড করে রেখেছেন। দুটি ব্যাপার রয়েছে, কথামৃত পড়তে গেলে দুটি জিনিস দেখতে হয়, একটা হচ্ছে মাস্টারমশাইয়ের রোল আর একটা হলো ঠাকুরের রোল। মাস্টারমশাই যে রোলটি সেটি হলো, যেমন আমি এই মাইকে কথা বলছি, আমার কথাটাও উচ্চস্বরে বেড়ে যাচ্ছে, সে মাইকের কোনো দায় দায়িত্ব নেই। মাস্টারমশাইও ঠিক ওই রকমই, তিনি ভিডিও করে নিয়েছেন, ঠাকুরের বলা কথা বলা সব নিয়েছেন, এবং তিনি আবার যখন সেটাকে যখন বইয়ের ভাষাতে লিখতে গেছেন তার আগে তপস্যা করেছেন, উপবাস করেছেন, ধ্যান করে করে নিজের মনকে সেই কসমিক লেনে যেখানে কারণ শরীরে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে কথামৃতটা হুবহু লক্ষণ করেছেন। আর আরেকটি ছবি আমরা পাচ্ছি, সেখানে হচ্ছে ঠাকুরের ছবি। ঠাকুরের যে কথামৃতগুলোতে এই যে কথাগুলি বলছেন, তখন দেখা যায় যে এই তিনি ভাব যাচ্ছেন, এই সমাধি হচ্ছে, এই নাচছেন, এই গাইছেন, কোথাও তার জন্য স্টেজ প্রিপারেশন দরকার হয়নি, তিনি নিজে থেকেই স্টেজ তৈরি করে নিয়েছেন। কারণ তিনি ঈশ্বর, ঈশ্বর যা করেন সেটাই লীলা হয়, তাকে জগৎকে সেটাকেই গ্রহণ করতে হয়। তো এরা এই আর ঠাকুর যখন কথা বলছেন তখন আমরা কথামৃত যদি পড়ি, তার গান নাচ কথাবার্তা সব একটা বাচ্চা ছেলের মতন, যেমন সে নিরায়াসে সব জায়গায় মুভ করে, ঠিক সেরকমভাবে নিঃসংকোচে সব জায়গায় মুভ করছেন। আর যখন কথা বলছেন, কথামৃত যখন আমরা পাতাগুলো লাইনগুলো পড়ি তখন চমকে যায়। এই বৃহদারণ্যকের উদাহরণ রয়েছে, এই শ্বেতাশ্বেতরে রয়েছে, এই পাতঞ্জল যোগসূত্র রয়েছে, এই সাংখ্য দর্শন রয়েছে, এই ভাগবত রয়েছে, চৈতন্য চরিতামৃত রয়েছে, সমস্ত জায়গায় যেন সমস্ত আউল বাউল সমস্ত কে নেই, সবাইকে নিয়ে যেমন বাজিকররা 4-5টা বল নিয়ে খেলা করে, ঠিক তেমনি তিনি যেন একটা এই আধ্যাত্ম রাজ্যটাকে তিনি খেলা করছেন। শুধু খেলা করছেন তা নয়, চৈতন্যদেবের সময়ে তাঁর যে অবস্থাটি ছিল এক্সল্টেড মুড, সেই মুডটা শুধু চৈতন্য চরিতামৃতকার কিছুটা তিনি লক্ষ্যনাথ দ্বারা স্থাপনা করেছেন, লক্ষ্যনাথ দ্বারা কিছু করতে পেরেছেন। কিন্তু ঠাকুরের কথামৃতে আমরা পাচ্ছি চৈতন্যদেবের ভেতরে কী কী অনুভব হতো, সেই সমস্ত জিনিস তার সেই কারণ শরীরে অবস্থান করার সেই যে বর্ণনা হুবহু পাচ্ছি। সুতরাং আমরা ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজ এরা হলেন ঈশ্বর কোটি, এরা ভগবান, এদের এসেছেন আমাদের এই জগৎকে, মনকে আমাদের এই ওপরে তুলে নেবার জন্যে। একটা ছোট্ট ঘটনা বলে আমি বক্তব্য শেষ করব। ঘটনাটি হলো, রাজা মহারাজ মায়ের কাছে গেছেন একদিন, গিয়ে দেখছেন
চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের ছবিটার দিকে তাকাচ্ছেন। তারপরে বলছেন, মাকে বলছেন, মা, তখন তিনি সংঘগুরু, তিনি বয়স প্রায় বোধহয় 45 মতো হবে, সংঘগুরু। তিনি বলছেন, মা, আমার না ওই মালাটা পরার ইচ্ছা আছে, ঠাকুরের গলাতে মালা রয়েছে, ওই মালাটা পরার ইচ্ছা হচ্ছে। মা বললেন, বেশ তো, পড়ো না বাবা। তখন বললেন, না না, গোলাপ মাকে দেখে ও বকবে আমাকে। ভাবুন, সংঘগুরু 5 বছরের 4 বছরের বাচ্চা হয়ে গেছেন। স্বামীজি, রাজা মহারাজ বরানগর বা আলমবাজারে, এরা রাজা মহারাজ একটু আরামে আয়েসি খানিকটা তিনি ছিলেন, ঠাকুরের আদরের ছেলে। রাজা মহারাজ নিজেও বলেছেন, চিঠি যদি তাঁর চিঠিগুলো পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে বলছেন যে, দেখো তোরা তো জানিস আমি এরকমই একটু এলোমেলো, তোরা সব আমাকে ক্ষমা ঘান্না করে নিস। সেই রাজা মহারাজকে একবার জোর করে এরা উপবাস করিয়েছে, শিবরাত্রি অথবা কালী পুজো কিছু একটা হবে। তার শশী মহারাজ সেইটা খুব ফলাও করে স্বামীজিকে লিখেছেন। স্বামীর উত্তরে লিখলেন, না, তোমরা ঠিক করোনি, রাজা হলো ঠাকুরের আদরের ধন, ওকে আমাদের যত্ন করতে হবে। সুতরাং আমরা তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করি, তারা আমাদের কৃপা করুন, তাদের দিকে মন রাখতে সাহায্য করুন। নমস্কার।